আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। প্রতিদিন খামারে বা বাড়িতে শখের প্রাণীদের যে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু বিশ্বব্যাপী এক বিশাল স্বাস্থ্য সংকটের জন্ম দিচ্ছে। কিভাবে? চলুন এই নীরব মহামারীর গভীরে ঢোকা যাক আর দেখা যাক প্রাণীর চিকিৎসার সাথে আমাদের নিজেদের বেঁচে থাকার বিষয়টা ঠিক কতটা গভীরভাবে জড়িয়ে আছে। 1 কোটি সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো, তাই না? একটু হিসাব করে দেখলে বোঝা যায় ২০৫০ সাল নাগাদ প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মারা যাবে শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বিশাল সমস্যার শুরুটা হচ্ছে একদম আমাদের চোখের সামনে, আমাদের নিজেদের বাড়িতে আর খামারগুলোতে। প্রাণী চিকিৎসায় সামান্য একটা অসতর্কতা আমাদের কত বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সেটা সত্যিই ভাবার বিষয়। তো আজকের এই এক্সপ্লেনেরে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নীরব মহামারী, সুপারবাগের উত্থান, সংক্রমণের 4টি পথ, মালিকদের মারাত্মক কিছু ভুল এবং সবশেষে এর ওয়ান হেলথ সমাধান। শুরুতেই আসছে 1 নম্বর পয়েন্ট, নীরব মহামারী। চলুন এই অদৃশ্য সংকটের মূল সমস্যাটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আমরা হয়তো খুব ভালোবেসে শখের পোষা প্রাণী বা খামারের পশুকে সুস্থ করার জন্য সাধারণ কিছু চিকিৎসা দিচ্ছি, কিন্তু অজান্তেই এই কাজগুলো মানুষের জীবনকে ফেলে দিচ্ছে মারাত্মক হুমকিতে। অ্যান্টিবায়োটিকের ভুল বা অপ্রয়োজনীয় ব্যবহারই এই সংকটের সবচেয়ে বড় কারণ। না জেনে প্রাণীদের শরীরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেবার মানে হল শুধু ওই প্রাণীটির ক্ষতি করা নয়, বরং পুরো মানবজাতির জন্য একটা নীরব ঘাতক তৈরি করা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, সুপারব্যাগের উত্থান। অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই প্রতিরোধ ব্যবস্থাটা ঠিক কিভাবে গড়ে ওঠে চলুন সেটাই দেখি। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ব্যাকটেরিয়ার বুদ্ধিমত্তা। হ্যাঁ, ব্যাকটেরিয়া কিন্তু ভীষণ চালাক। অ্যান্টিবায়োটিক দেওয়ার মূল উদ্দেশ্যই হলো এদের ধ্বংস করা, কিন্তু যদি ভুল ডোজে বা ভুল সময়ে ওষুধ প্রয়োগ করা হয় তখন সব ব্যাকটেরিয়া মারা যায় না। সবচেয়ে ধূর্ত ব্যাকটেরিয়াগুলো বেঁচে যায় আর নিজেদের চারপাশে তৈরি করে ফেলে একটা অদৃশ্য ঢাল। বিজ্ঞানের ভাষায় এই শক্তিশালী প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোকেই আমরা বলি সুপারবাগ। আর একবার এই সুপারবাগ তৈরি হয়ে গেলে সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই কিন্তু এদের আর ধ্বংস করা সম্ভব হয় না। 3 নম্বর পয়েন্ট, সংক্রমণের 4টি পথ। এখন আমরা দেখব এই ভয়ঙ্কর সুপারবাগগুলো প্রাণী থেকে ঠিক কিভাবে মানুষের শরীরে ঢুকে পড়ে। নির্দিষ্ট পথগুলো সম্পর্কে জানার আগে একটা বৈজ্ঞানিক টার্মের সাথে পরিচিত হওয়া দরকার। টার্মটা হল জুনোটিক ট্রান্সমিশন। সোজা কথায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদেহ থেকে রোগ জীবাণু প্রাকৃতিকভাবে মানুষের শরীরে সংক্রমিত হয় তাকেই জুনোটিক ট্রান্সমিশন বলে। এই ধারণাটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। এই প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো মূলত 4টি আলাদা পথ দিয়ে প্রাণী থেকে মানুষের শরীরে আসতে পারে। পথগুলো হল সরাসরি সংস্পর্শ, খাদ্যশৃঙ্খল, পরিবেশ এবং অ্যারোসল বা বাতাস। আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ একটা ছবি হল পোষা প্রাণীকে আদর করা, কিন্তু ওরা যখন ভালোবেসে আমাদের হাত বা মুখ চাটে তখন কিন্তু ওদের ত্বক বা লালায় থাকা সুপারবাগগুলো খুব সহজেই আমাদের শরীরে চলে আসতে পারে। বিশেষ করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে বলে এই সরাসরি সংস্পর্শের কারণে তাদের ঝুঁকিটাই থাকে সবচেয়ে বেশি। সংক্রমণের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর পথটি হল আমাদের খাদ্যশৃঙ্খল। অনেক সময় গবাদি পশু বা মুরগিকে দ্রুত বড় করার জন্য গ্রোথ প্রমোটার হিসেবে অকারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এর ফলে কি হয়, সেই প্রাণীর মাংস আর দুধে ওষুধের অবশিষ্টাংশ থেকে যায়। যখন আমরা সেই মাংস বা দুধ খাই তখন সেই প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো সরাসরি আমাদের পাকস্থলিতে প্রবেশ করে। ব্যাপারটা আসলেই চিন্তার। শুধু খাবার বা সরাসরি সংস্পর্শ নয়, আমাদের চারপাশের পরিবেশও কিন্তু সংক্রমণের একটা বড় মাধ্যম। খামারের প্রাণীদের মলমূত্র যখন জমিতে সার হিসাবে দেওয়া হয় তখন সুপারবাগগুলো মাটিতে মিশে যায়। বৃষ্টির পানিতে ধুয়ে সেগুলো চলে যায় পুকুর বা নদীর পানিতে, আর সেই দূষিত পানি দিয়ে শাকসবজি ধোয়ার ফলে জীবাণুগুলো সোজা পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। এছাড়া খামারের আশেপাশের বাতাসেও এই প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিন ভেসে বেড়াতে পারে, যা প্রশ্বাসের সাথে মানুষের শরীরে প্রবেশ করাটা মোটেও অসম্ভব কিছু নয়। 4 নম্বর পয়েন্ট, মালিকদের মারাত্মক ভুল। মানুষের রোজকার সাধারণ কিছু ভুল কিভাবে এই সংকটকে আরও দ্রুততর করছে চলুন সেটাই দেখা যাক। প্রাণী পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হল ঠিকমতো রোগ নির্ণয় করতে না পারা।
যেমন ধরুন বিড়ালের ফ্লু বা কুকুরের পার্ভোর মতো রোগগুলো মূলত ভাইরাসের কারণে হয়ে থাকে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার থাকা দরকার, ভাইরাসের ওপর অ্যান্টিবায়োটিক একেবারেই কাজ করে না। কিন্তু না জেনে যখন আমরা এই ভাইরাল রোগগুলোতে অ্যান্টিবায়োটিক দিই, তখন তা ভাইরাসকে তো মারতেই পারে না, উল্টো শরীরের ভেতরে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে প্রতিরোধী সুপারবাগে পরিণত করে ফেলে। এই উক্তিটা ভীষণ চমৎকার আর একই সাথে ভয়ঙ্কর একটা সত্য তুলে ধরে। অনেক সময় প্রাণীটি একটু সুস্থ বোধ করলেই আমরা অ্যান্টিবায়োটিক দেয়া বন্ধ করে দিই। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। কোর্স শেষ না করার মানে হলো ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি ধ্বংস করা হলো না, বরং উল্টো ওই ওষুধের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। সোজা কথায়, আমরা যেন তাদের পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য রীতিমতো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছি। তৃতীয় মারাত্মক ভুলটা হল মানুষের ওষুধ প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা। অনেকেই মনে করেন মানুষের একটা ট্যাবলেট অর্ধেক ভেঙে প্রাণীকে খাইয়ে দিলে বুঝি কাজ হয়ে যাবে। কিন্তু মানুষের আর প্রাণের শরীরের গঠন, মেটাবলিজম এবং ওষুধের মাত্রা এসব সম্পূর্ণ আলাদা। মানুষের ওষুধ প্রাণীকে দেওয়াটা শুধু অবৈজ্ঞানিকই নয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির পেছনে এটাও অন্যতম বড় একটা কারণ। আমাদের শেষ পয়েন্ট 5 নম্বর, ওয়ান হেলথ সমাধান। এই নীরব মহামারী থেকে বাঁচার উপায় আসলে কি? চলুন আমাদের সর্বশেষ অংশে সেই সমাধানের পথটাই খুঁজে বের করি। চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিক ধারণাকেই বলা হয় ওয়ান হেলথ বা এক স্বাস্থ্যনীতি। এর মূল কথা হল মানুষ, প্রাণী এবং আমাদের চারপাশের পরিবেশের স্বাস্থ্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এগুলোকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। প্রাণীর স্বাস্থ্যে একটু অবনতি হলে তার সরাসরি প্রভাব মানুষের ওপর পড়বেই। এই সংকট মোকাবেলায় আমাদের একটা সুনির্দিষ্ট ওয়ান হেলথ অ্যাকশন প্ল্যান মেনে চলতে হবে। প্রথমত, একজন রেজিস্টার্ড ভেটেরিনেরিয়ান বা ডিভিএমের প্রেসক্রিপশন ছাড়া কখনোই কোনো অ্যান্টিবায়োটিক কেনা বা ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, কোন ওষুধটা আসলেই কাজ করবে সেটা নিশ্চিত হতে আন্দাজে ওষুধ না খাইয়ে কালচার ও সেন্সিটিভিটি টেস্ট করাতে হবে। আর সবশেষে, প্রাণীর থাকার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ পরিবেশ পরিষ্কার থাকলে রোগ কম হবে, আর রোগ কম হলে তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও এমনিতেই কমে যাবে, তাই না? আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক একটা সময় আশীর্বাদ ছিল, কিন্তু আমাদের অজ্ঞতা আর দায়িত্বহীনতা আজ একে রীতিমতো অভিশাপে পরিণত করছে। পরিশেষে সবার কাছে এই প্রশ্নটাই রেখে যেতে চাই, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই কি সমাজ প্রাণীর চিকিৎসার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে? মনে রাখতে হবে, প্রাণীর চিকিৎসায় আমাদের আজকের সঠিক সিদ্ধান্ত শুধু আমাদেরই রক্ষা করবে না, নিরাপদ রাখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু ভাববেন। আজকের